হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি তোমাদেরই অনুরোধে ফিফথ সেমিস্টারের যাদের SEC জেনারেল নিয়ে যারা পড়াশোনা করছো, দেখবে তোমাদের কোডটা দেখে নেবে SECA, ঠিক আছে? ফিলোসফি জেনারেলের SECA। তো এখানে তোমাদের রয়েছে যেটা দেখো, টপিকটা দেখে নেবে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এটা তোমাদের এখান থেকে 80 নাম্বারের টোটাল যে প্রশ্ন থাকবে, অর্থাৎ 80 নাম্বার টোটাল, মোট হচ্ছে নম্বর হচ্ছে 80। তো কেমন ডিভাইডেড করা থাকবে না, তোমাদের 10টা তোমাদের শর্ট প্রশ্ন আসবে MCQ টাইপের। এছাড়া তোমাদের 5 নাম্বারের 5টা কোশ্চেন করতে হবে, 5 তো থাকবে 25 নাম্বার। আর এছাড়া তোমাদের 3টে প্রশ্ন করতে হবে, তিনটে যে প্রশ্ন থাকবে সেটা 15 নাম্বার করে তোমাদের আসবে, ঠিক আছে? তো টোটাল হচ্ছে তোমাদের 80 নম্বর। তাহলে কটা? 3টে করতে হবে 15 নাম্বার, সেটা আবার নাম্বারটা ওটা ভাগ মানে ডিভাইডেড করা থাকবে, হয়তো 12 যুক্ত 3 এমন ব্যাপার, বা 10 যুক্ত 5 এমন করে ডিভাইডেড থাকবে 15 নাম্বার, যেটা একটা করে প্রশ্ন, অর্থাৎ তোমাদের 3টে প্রশ্ন করতে হবে 15 15 15, ঠিক আছে? আর 5টা প্রশ্ন করতে হবে 5 করে থাকবে, আর 10টা প্রশ্ন করতে হবে তোমাদের 1 নাম্বার করে থাকবে। তাহলে এবারে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ, দেখো সিলেবাসটা একবার দেখে নাও তোমরা, ঠিক আছে? যদি মনে হয় তোমরা স্ক্রিনশটও নিয়ে নেবে, দেখে নেবে ভালো করে। তো এখান থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি প্রথমে একটা 5 নাম্বারের প্রশ্নের উত্তর, এটা 5 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি। এছাড়াও আমি চেষ্টা করব কিছু উত্তর তোমাদেরকে আমি দিয়ে দিতে, ঠিক আছে? মানে আমি দেখিয়ে দেবো উত্তরগুলো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, হেতাভ্যাস কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হেতাভ্যাসের বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে? বা প্রথমে এখন আলোচনা করছি হেতাভ্যাস কাকে বলে। দেখো, ভারতীয় তর্কশাস্ত্রে, আমি একবার পড়িয়ে দিচ্ছি তোমাদের নোটসটাকে। ভারতীয় তর্কশাস্ত্রে আকারগত দোষ স্বীকার করা হয় না, কারণ আকার অদুষ্ট বা শুদ্ধ না হলে, ঠিক আছে, অনুমান সম্ভব হবে না। অনুমান যদি অশুদ্ধ হয় তবে তা বস্তুগত দোষের জন্য হবে। অতএব হেতাভ্যাস বলতে হেতুর বস্তুগত দোষকে বুঝতে হবে, ঠিক আছে? কি বললাম? হেতাভ্যাস বলতে হেতুর যে বস্তুগত দোষকে বোঝায়। এবার দেখো, হেতাভ্যাস শব্দটি হেতু ও আভাস এই দুটি শব্দ থেকে দুটি শব্দ যোগে গঠিত হয়েছে। কি বললাম? হেতাভ্যাস শব্দটি হেতু ও আভাস এই দুটি শব্দ যোগে গঠিত হয়। হেতু বলতে অনুমানের কি লিঙ্গ বা হেতুকে বোঝায়। আভাস শব্দের অর্থ প্রতীয়মান হওয়া, ঠিক আছে? অতএব যে হেতু আপাত দৃষ্টিতে সৎ হেতুর মতো প্রতীয়মান বা ভাসমান হয়, অথচ যে হেতুর মধ্যে সৎ হেতুর ধর্মগুলি নেই, তাকে আমরা কি বলবো? হেতাভ্যাস বলবো। হেতাভ্যাস শব্দটি দুটি অর্থ হতে পারে। একটা হচ্ছে হেতুর দোষে, মানে হেতু, অর্থাৎ দেখো আভাস, বা 2 নম্বর হচ্ছে দোষ বিশিষ্ট হেতু বা দুষ্ট হেতু, ঠিক আছে? বা হেতু বদ আভাসেতে। দেখো, যে হেতুর মতো প্রতীয়মান হয়, অথচ কি না, যাতে হেতুর ধর্মগুলো নেই, ঠিক আছে, তাকে আমরা হেতাভ্যাস বলি। কি বললাম? যে হেতুর মতো প্রতীয়মান হয়, ঠিক আছে, অথচ হেতুর যে ধর্মগুলো সেগুলো কিন্তু নেই, তাকে আমরা হেতাভ্যাস বলবো। প্রাচীন নৈয়ায়িকরা দ্বিতীয় অর্থে গ্রহণ করেন। তারা বলেন যে হেতুর দোষ থাকলেও অনুমান অশুদ্ধ হয়, কিন্তু হেতুকে দুষ্ট বলে জেনে আমরা কখনো অনুমান করি না। হেতুটি নির্দোষ এই জ্ঞানেই আমরা অনুমান করি। তাই হেতাভ্যাস শব্দটিকে দুষ্ট হেতুর বোধক রূপে গ্রহণ করতে হবে। এই অর্থে অনুমানের হেতু আপাত দৃষ্টিতে কি না সদেতুর মতো ভাসমান হয়, ঠিক আছে, না সদ্ধেতুর মতো কি এটা সদ্ধেতুর মতো ভাসমান হয়, অথচ না এখানে সদ্ধেতু নয়, সেই হেতুকে হেতাভ্যাস বলে। নব্য নৈয়ায়িকরা হেতাভ্যাস শব্দটিকে দুটি অর্থেই গ্রহণ করেছেন। নেক্সট দেখো না, দীপিকাতে অন্নম ভট্ট হেতাভ্যাসের লক্ষণ করেছেন যে অনুমিত প্রতিবন্ধক যথার্থ জ্ঞানও না বিষয়োত্তম। এই লক্ষণে হেতাভ্যাসকে হেতুদোষে অর্থ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে কি বলা হয়েছে না, অনুমিতি শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করতে হবে। অনুমিতি বলতে শুধু যথার্থ অনুমিতি জ্ঞান নয়, যথার্থ অনুমিতি মানে জ্ঞানের মানে করণ পরামর্শকেও বুঝতে হবে। সুতরাং বলতে হবে অনুমিতির প্রতিবন্ধক এবং অনুমিতির করণ পরামর্শের প্রতিবন্ধক হয় যে যথার্থ জ্ঞান মানে ভ্রম জ্ঞান নয়, সেই যথার্থ জ্ঞানের
কি না বিষয়, সেই যথার্থ জ্ঞানের বিষয় যে হয় তাকে আমরা হেতাভ্যাস বলি। নবীনপন্থীদের অনুসরণ করে অর্ণব ভট্ট তোমার হেতাভ্যাসের এই লক্ষণ করেছেন, কিন্তু এর শ্রেণীবিভাগ তিনি প্রাচীন পন্থীদের অনুসরণ করেই করেছেন। এটি দুষ্ট হেতাভ্যাস বলেছেন। ঠিক আছে, তো তোমরা দেখো যারা কলেজে পড়ছো এই সাবজেক্টটা যাদের রয়েছে, তো এটা জানার আগে তোমরা যারা ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়েছো, তো এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। কোনটা হেতু, কোনটা পক্ষ, কোনটা সাধ্য। ঠিক আছে, এটা তো অনেক বিস্তর বিবরণ। তো যাই হোক, তোমাদের তো এখন খুবই সামনে পরীক্ষা, তবু নোটসটা একবার পড়িয়ে দিলাম। তো তোমরা প্লিজ একটু পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমি নেক্সট প্রশ্ন নিয়ে ডিসকাস করছি। দেখো, পরেরও 5 নম্বর একটা প্রশ্ন নিয়ে ডিসকাস করছি। সাধ্য বলতে কি বোঝো? ঠিক আছে, পক্ষে যার উপস্থিতি বিষয়ক জ্ঞান মানুষ লাভ করতে চায় তাকেই বলা হয় সাধ্য। পক্ষে যার উপস্থিতি বিষয়ক জ্ঞান মানুষ লাভ করতে চায় তাকেই বলা হয় সাধ্য। যেহেতু এই সাধ্যের সাধক বলা হয়, সুতরাং আমরা এভাবেও সাধ্যের লক্ষণ দিতে পারি। হেতুর দ্বারা যা সিদ্ধ হয় তাই সাধ্য। সাধ্যকে ব্যাপক পদার্থও বলা হয়। কি বললাম? নেক্সট আমি একটা প্রশ্ন তোমাদের পড়িয়ে দিচ্ছি, দেখো 5 মার্কসের। ঠিক আছে, সাধ্য বলতে কি বোঝো? দেখো, পক্ষে যার উপস্থিতি বিষয়ক জ্ঞান মানুষ লাভ করতে চায় তাকেই বলা হয় সাধ্য। হেতুকে সাধ্যের সাধক বলা হয়, সুতরাং আমরা এভাবেও সাধ্যের লক্ষণ দিতে পারি। হেতুর দ্বারা যা সিদ্ধ হয় তাকে বলা হয় সাধ্য। সাধ্যকে ব্যাপক পদার্থও বলা হয়। যার দ্বারা ব্যপ্ত হয় তাকে বলা হয় ব্যাপক, এবং যা ব্যপ্ত হয় তাকে বলা হয় ব্যাপ্য। হেতু সাধ্যের দ্বারা ব্যপ্ত হয় বলে হেতুকে ব্যাপ্য এবং সাধ্যকে ব্যাপক বলা হয়। সাধ্যকে হেতুর অধিকরণে যে অত্যন্ত ভাব থাকে তাকে অপ্রতিযোগী বলা হয়। সাধ্যে কখনো হেতুর অধিকরণে যে অত্যন্ত ভাব থাকে তার প্রতিযোগী হয় না। হেতু ও সাধ্যের মধ্যে একাধিকরণ বৃত্তিত্ব লক্ষ্য করা যায়। এর অর্থ হলো, যেখানেই হেতু থাকে সেখানেই সাধ্য থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে যেখানে সাধ্য থাকে সেখানেই হেতু থাকে, কিন্তু হেতু বিদ্যমান কিন্তু সাধ্য বিদ্যমান নয়। এমন স্থান না থাকায় হেতুকে সাধ্যের সাধক বলা হয়। সাধ্যকে আপাদাও বলা হয়। পর্বত বন্যিমান ধূমাদ, এই অনুমানে সাধ্য হলো বন্যী। ধূম হেতুর দ্বারা পক্ষে পর্বতে বন্যীর জ্ঞানী আমাদের হয়ে থাকে বলে এক্ষেত্রে বন্যী সাধ্য হয়েছে। হেতু ধূমের এমন কোনো অধিকরণ নেই যেখানে বন্যী অনুপস্থিত, সে কারণে সাধ্য বন্যীকে হেতু ধূমের অধিকরণে যে অত্যন্ত ভাব থাকে তার অপ্রতিযোগীও বলা হয়েছে। সাধ্য কখনো নিজে নিজে থাকে না, পক্ষে কিংবা সপক্ষেই কিন্তু সাধ্য থাকে। ঠিক আছে, সপক্ষকে সাধ্যের নিশ্চিত আশ্রয় বলা হয়। ঠিক আছে, নিশ্চিত কি আশ্রয় বলা হয়। একবার দেখে নিও নোটসটা ভালো করে। ঠিক আছে, পড়িয়ে দিলাম তোমাদেরকে আমি 5 মার্কসের। এবার দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। নেক্সট দেখো 5 মার্কসের একটা কোশ্চেন, না সাদৃশ্যমূলক যুক্তি বা উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি হলো এক প্রকার অনিশ্চয়াত্মক অনুমান, যেখানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য থাকবে এরূপ অনুমান করা হয়। এই অনুমানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না বলে এটি অবরোহমূলক নয়। উদাহরণ সাহায্যে আমরা এই লক্ষণটিকে বুঝে নিতে পারি। পৃথিবী ও মঙ্গল এই দুটি গ্রহে জল, তাপ, মাটি, সমুদ্র এবং একই ধরনের আবহাওয়া আছে। উভয়ই সূর্যের চারিপাশে ঘোরে এবং সূর্যের আলোকে আলোকিত হয়। পৃথিবীতে প্রাণী আছে ও মঙ্গল গ্রহেও কি প্রাণী আছে। ঠিক আছে, দেখো উপরোক্ত উপমা যুক্তিতে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে জল আদি কয়েকটি বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পর্যবেক্ষণ করে অনুমান করা হচ্ছে যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে। উপমা যুক্তির যৌক্তিক ভিত্তি খুবই দুর্বল। একথা কখনোই নিশ্চিত করে বলা যায় না যে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে কতগুলি বিষয়ে সাদৃশ্য থাকলেই তাদের মধ্যে অপর বিষয়েও সাদৃশ্য থাকবে। বস্তুত উপমা যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তাই এরূপ যুক্তির সিদ্ধান্ত কখনোই গণিতের সিদ্ধান্তের মতো সুনিশ্চিত হয় না। আমরা উপমা যুক্তি সম্পর্কে যা বলতে পারি তা হলো এ জাতীয় যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র, অবশ্য বা সম্ভাব্যতার মাত্রাভেদ কিন্তু আছে। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট প্রশ্ন, ত্রিবিধ হেতু কি?
তর্ক সংগ্রহে ভট্ট হেতু বিভাগ আলোচনা করতে গিয়ে বলেন হেতু বা লিঙ্গ হলো ত্রিবিধ। এক নম্বর হচ্ছে কেবলান্বয়ী, 2 নম্বর হচ্ছে কেবল ব্যতিরেকী, আর 3 নম্বর হচ্ছে কি অন্বয় ব্যতিরেকী। কেবলান্বয়ী হেতু কেবলমাত্র অন্বয় জ্ঞানের বিষয় হয়, ব্যাপ্তিতে থাকে। আর এই প্রকার হেতুর ক্ষেত্রে কেবল অন্বয় সহচারের দ্বারা ব্যক্তিগ্রহ হয়। অপরদিকে কেবল ব্যতিরেকী হেতুতে কেবলমাত্র ব্যতিরেকী সহচারের দ্বারাই ব্যক্তিগ্রহ হয়। এই প্রকার হেতু কখনোই অন্বয় জ্ঞানের বিষয় হয়ে ব্যক্তিতে থাকে না। তৃতীয় প্রকার হেতু হলো অন্বয় ব্যতিরেকী হেতু, যা শুধুমাত্র অন্বয় জ্ঞান বা শুধুমাত্র ব্যতিরেকী জ্ঞান নয়, অন্বয়ের জ্ঞান ও ব্যতিরেকী জ্ঞানের বিষয় হয়ে ব্যক্তিতে থাকে। এই প্রকার হেতুর ক্ষেত্রে যেমন অন্বয় সহচারের দ্বারা ব্যক্তিগ্রহ হয়, তেমনি ব্যতিরেক সহচারের দ্বারাও ব্যক্তিগ্রহ হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অনুমান প্রক্রিয়া সাধ্যের সাধক হিসেবে হেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেতুর শুদ্ধতা বা অশুদ্ধতা অনুসারে যেমন অনুমানের শুদ্ধতা বা অশুদ্ধতা নির্ধারিত হয়, তেমনি হেতুর বিভাগ অনুসারেই ব্যক্তির বিভাগ এবং ব্যক্তির বিভাগ অনুসারে অনুমানের বিভাগ বা শ্রেণীকরণ করা হয়ে থাকে। কোনো অনুমানের অন্তর্গত হেতুটি যদি কেবলান্বয়ী হয়, তাহলে সেই অনুমানের অন্তর্গত ব্যক্তি বচনটিও হবে কেবলান্বয়ী ব্যক্তি, এবং সেক্ষেত্রে অনুমানটিকে বলা হবে কেবলান্বয়ী অনুমান। অনুরূপভাবে কেবল ব্যতিরেকেও অন্বয় ব্যতিরেকের অনুমানের স্বরূপ নির্ধারিত হয়। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক করো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে অন্যান্য স্টুডেন্টরাও জানতে পারে। আর তোমরা প্লিজ কমেন্ট করো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তোমরা আমাকে প্লিজ একটু মোটিভেটেড করো, তাহলে আমার ভিডিও করতে অনেকটাই ভালো লাগবে। ঠিক আছে, সবাই খুব খুব ভালো থাকো। আজকের মতন টাটা, বাই।